যেটা মনে হয় এটা মাইক্রোবায়োলজি নাম না হয়ে ম্যাক্রোবায়োলজি নাম হওয়া উচিত, কারণ এত বড় সড়ো জিনিসপত্র আছে। সো লেটস স্টার্ট। শুরু করার আগে কারোর যদি কিছু বলার থাকে বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দাদা এটার কোনো রকম প্যাথের মতন পিডিএফ দেবে না? হ্যাঁ, এই পিডিএফটাই আমি, যেটা পুরো রিটেন পিডিএফ আছে এটাই পাঠিয়ে দেবো, অ্যালং উইথ ওটা আগের প্যাথর পিডিএফটাও পাঠিয়ে দেবো। ওকে ভাই, থ্যাংক ইউ। চলো, প্রথম হচ্ছে সায়েন্টিস্ট। এক গাদা সায়েন্টিস্ট আমাদের মাইক্রোবায়োলজিতে আছে, বাট এই সায়েন্টিস্ট গুলো প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব মানে নিয়ে আছে। The first is the Louis Pasteur, Robert Koch. লুইস পাস্তুর কেন তাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি, রবার্ট কচকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি। লুইস পাস্তুর কি করেছিল? জার্ম সেল থিওরি, লিকুইড কালচার মিডিয়া অ্যান্ড কলেরা, ঠিক আছে, এবং উনি কিছু ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, অ্যানথ্রাক্স অ্যান্ড র্যাবিস ভ্যাকসিন, ঠিক আছে। রবার্ট কচ কি করেছিলেন? ওনাকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি, না কেন? উনি সলিড মিডিয়া, কলেরা, অ্যানথ্রাক্স এবং টিবির রোগ আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। কি করে মনে রাখবো? মনে রাখবো লুইস পাস্তুর আসছিলেন গাড়ি করে, ইজ ইন এ কার। সি ফর কলেরা, এ ফর অ্যানথ্রাক্স, আর ফর র্যাবিস, ক্লিয়ার। রবার্ট কচ had a cat, cholera, anthrax and TB, ক্লিয়ার। মাইক্রোবায়োলজির জন্য অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিওলজির হয়ে গেল, গল্প শেষ। তারপরে যে যাদের নাম আছে তাদের নাম খুব একটা ইম্পর্টেন্ট নয়, লিখে রেখেছি, পড়তে চাইলে পড়তে পারো, না পড়তে চাইলে গুলি মারো, কোনো অসুবিধা নেই। বাট দ্য থিং ইজ দ্যাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মরফোলজি। এই মরফোলজির উপর ডিপেন্ড করে আমাদের চলে আসে স্টেনিং, এই গ্রাম স্টেন, এই জেনারেল স্টেন, এই ফন্টানা স্টেন, এই বিভিন্ন রকমের স্টেন আছে, সেই স্টেনগুলো তারপর চলে আসে। তো কি হয়, যদি ভেজিটেটিভ ফর্ম নিউট্রিশন না পায়, তারপর সেটা কি তৈরি করে? স্পোর। সেইটা আমাদের মেনলি মরফোলজিতে জানা যায় সেটা ভেজিটেটিভ ফর্মে আছে নাকি স্পোরে আছে। অ্যান্ড সেকেন্ডলি মরফোলজির মধ্যে যে ক্যাপসুলে কি অ্যান্টিজেন থাকে? কে অ্যান্টিজেন। সেটা ডেমনস্ট্রেশন করার জন্য কিছু স্টেনিং আছে আলাদা আলাদা। তার মধ্যে হচ্ছে নেগেটিভ স্টেনিং এ অল ক্যাপসুল দেখতে পাওয়া যায়। কি ইঙ্ক ইউজ হয়? ইন্ডিয়া ইঙ্ক ইউজ হয়। আরেকটা আছে হচ্ছে আমাদের ফেডেন্ট স্টেনিং, অনলি পলিপেপটাইড ক্যাপসুল এটাকে স্টেন করে। কার থাকে পলিপেপটাইড ক্যাপসুল? না অ্যানথ্রাক্স, ওকে। এটা কোন স্টেন ইউজ করে? মিথিলিন ব্লু ইউজড হয়, ক্লিয়ার। আর পলিস্যাকারাইড কার কার আছে? ক্লিপসিয়েলা আর ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লিয়ার। বেশ, নিউমোকক্কাস, মেনিনজোকক্কাস, হিমোফিলিয়া, ইনফ্লুয়েঞ্জি, এর সবকটা তিনটে বললাম, নিউমোকক্কাস, মেনিনজোকক্কাস এন্ড ইনফ্লুয়েঞ্জি, এই তিনজনের পলিস্যাকারাইড ক্যাপসুল আছে। যাদের মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা ধরে ফেলি, হঠাৎ করে ধরে নিই। আচ্ছা, একটা জিনিস করলে ভালো হয়, আমরা যদি এই জেনারেল ব্যাকটেরিওলজি করার আগে, আচ্ছা ঠিক আছে চট করে শেষ করে নিয়ে আসছি। ইমিউনোলজির মধ্যে আছে ল্যাটের ফুল ফর্ম কেউ জানো? ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। এটা কি ধরনের টেস্ট? এটা র্যাপিড অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টিং। এটাতে অল ধরনের সমস্ত ক্যাপসুল ধরা পড়ে। আর একটা টেস্ট আছে যেটা হচ্ছে কুইলিং রিঅ্যাকশন, সেটা অনলি পলিস্যাকারাইড ক্যাপসুলের ক্ষেত্রেই ইউজ করা যায়। বোঝা গেছে সবার? তাহলে এই এত যে গল্প আমি বললাম, এই গল্পটা কি জন্য বললাম? কি অ্যাকচুয়াল জানার কি আছে? এটা এই এতটা জেনে তোমরা করবেটা কি? কারণ তোমাদের পরীক্ষায় আসবে কোন একটা ডিজিজ, তারপর বলবে এটার অ্যাপ্রোচ লেখো, তারপর তোমাদের সেটা নিয়ে মাথা খারাপ হবে। তাই একদম মাথায় রেখো যেটা বলছে সেটা। ম্যাকফ্যাডেন স্টেন ফর দ্য পলিপেপটাইড কার থাকে? ব্যাসিলাস অ্যানথ্রাক্সিস। এই কথাটা মুখস্থ করে নাও সবাই, মাথায় একদম ঢুকিয়ে নাও। হয়ে গেছে? এবার পলিস্যাকারাইড ক্যাপসুল কার আছে? নিউমোকক্কাস, মেনিনজোকক্কাস, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জি। এই তিনটে ব্যাকটেরিয়ায় কি করতে পারে? মেনিনজাইটিস। কুল ডাউন,
খুব ভালো কথা। আর এই অল পলিস্যাকারাইড ক্যাপসুল কোন রিঅ্যাকশন দেখায়? কুইলিং রিঅ্যাকশন। বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে? তাহলে আমি যদি বলি in a meningitis there is a organism which is showing Quillen reaction, মানে সেই অর্গানিজম হওয়ার চান্স কার কার? নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস আর এইচ ইনফ্লুয়েঞ্জা। সবাই বুঝতে পেরেছো? যদি আমি প্রশ্ন করি there is a high chance of pneumonia, we isolate the bacteria and it shows polysaccharide, it shows Quilling reaction, তাহলে সেটা কি হওয়ার চান্স বেশি? ক্লেপসিয়েলা। বোঝা গেছে? এই সেল ওয়াল নিয়ে অনেক গল্প আছে। সেল ওয়াল আমার খুব একটা পছন্দের বস্তু নয়, কিন্তু তোমাদের প্রশ্ন আসে এই গ্রাম পজিটিভ সেল ওয়াল লেখো, এই গ্রাম নেগেটিভের সেল ওয়াল লেখো। এই সেল ওয়ালে কি আছে ওদের আমি জানি না, বাট সেল ওয়াল যেহেতু পরীক্ষায় আসে তাই সেল ওয়ালটুকু পড়ে নিও বাবা, ঠিক আছে? সেল ওয়ালটা আমি এখানে লিখিনি, সেল ওয়ালটুকু পড়ে নিও, ঠিক আছে? এবার যেটা গল্প সেটা হচ্ছে এই যে ফ্ল্যাজেলা আছে না, এই ফ্ল্যাজেলাটাকে স্টেন করতে কোন স্টেন ইউজড হয়? লেপসন স্টেন, ঠিক আছে? ফন্টানা স্টেন বলে একটা স্টেন আছে, সেই স্টেনটা ইউজড হয় থিন ব্যাকটেরিয়া মানে স্পাইরোকিটের জন্য, ঠিক আছে? ওয়ারথিন স্টেডি সিলভার স্টেন, এত বড় নাম কার জন্য? এইচ পাইলোরি ইনফেকশন হলে এইচ পাইলোরির জন্য। এই হলো স্টেন। এরকম এতগুলো স্টেন এক জায়গাতে আমি তোমাদেরকে এনে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে কোন স্টেন কিসে ইউজড হয় এখানে পুরো লেখা আছে, মাথা ঠান্ডা করে একবার খালি পড়ে নিও। বোঝা গেছে? ক্লিয়ার টু অল অফ ইউ? বোঝা গেছে? বেশ। এবার তোমাদের প্রশ্ন আছে ফ্লাজেলা নিয়ে। ফ্লাজেলা নিয়ে ওদের অনেক রকমের চিন্তা ভাবনা, কার কোন দিকে ফ্লাজেলা আছে, কার কতগুলো ফ্লাজেলা আছে, কার গোটা বডিতে ফ্লাজেলা আছে, কার এক জায়গায় অনেকগুলো ফ্লাজেলা আছে। ওগুলো বাবু একটু পড়ে নিও, ওগুলো ইম্পর্টেন্ট। আমি শুধুমাত্র এই পিডিএফটাতে যে যে পয়েন্ট টাচ করে যাচ্ছি প্রতিটা পয়েন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট, তাই আমি পিডিএফে লিখে রেখেছি। এবং এই পিডিএফে সেইটুকুই লেখা আছে যেটুকু তোমাদের মনে রাখার জন্য দরকার, বাকিটা কিন্তু তোমাদের পড়তে হবে ফ্রম ইওর টেক্সট বুক অর এনিথিং। আর আমি আর একটা কাজ করতে পারি, মেক মেডিকেল ইজি মাইক্রোবায়োলজি বইটা তো এখনো বাজারে আসেনি, আমি যেটা করতে পারি আমি একটা গুগল ফর্ম তোমাদেরকে দেব উইদাউট এনি কস্ট। যে যে গুগল ফর্মটা ফিল আপ করবে তাদের ইমেল আইডিতে নন ডাউনলোডেবল মেক মেডিকেল ইজি মাইক্রোবায়োলজি বইটা আমি পাঠিয়ে দেব। সেই বইটা রেডি আছে, বইটা বাজারে আসেনি, তার কারণ হচ্ছে মে মাস এখনো আসেনি। মে মাসে মেক মেডিকেল ইজি মাইক্রোবায়োলজি বাজারে আসতে চলেছে। বিফোর দ্যাট আমি তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সকলের কাছে ফ্রি অফ কস্ট জিনিসটাকে অ্যাভেলেবল করে দিতে চাই। ইটস মাই ডিসিশন। ওকে, নাও কামিং টু দ্য ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা কি করে ডেমনস্ট্রেট করা যায়? আচ্ছা, মেডিকো সৌম্য আমাকে বললো থ্যাংক ইউ, দিয়ে একটা হাসলো। থ্যাংক ইউ মেডিকো সৌম্য। বেশ, মেনলি এটা করা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য এবং মোটিলিটি দেখতে পাওয়া যায় মেনলি ব্রাইট রেড ফিল্ড জন্য। কাদের না? থিন অর্গানিজম। একটু আগে বললাম, সরি এক্সেপ্ট থিন অর্গানিজম, একটু আগে বললাম থিন অর্গানিজম মানে কোন ব্যাকটেরিয়া যেন কি বেশ নামটা ছিল? স্পাইরোকিট। তাহলে স্পাইরোকিটের মোটিলিটির জন্য কি ব্রাইট ফিল্ড ইউজ করতে পারবো? না, ডার্ক ফিল্ড। ব্যাস দ্যাটস ইট, এইটুকু মনে রাখলেই চললো, গল্প শেষ। ডার্ক ফিল্ড হচ্ছে আমাদের অল সবার জন্য। ওয়েট মাউন্ট আছে, হ্যাঙ্গিং ড্রপ আছে। তোমাদের হ্যাঙ্গিং ড্রপ কি ব্যাকটেরিয়া মানে প্র্যাকটিক্যাল করতে হয়? আমাদের তো হতো। বেশ, তারপর হঠাৎ করে আমাদের মাইক্রোবায়োলজির স্যার ম্যাডামদের ইচ্ছে হলো কালচার মিডিয়া সম্বন্ধে জানা উচিত আমাদের। স্পাইরোকিট, নো ব্রাইট ফিল্ড, ডার্ক ফিল্ড লাগবে, থ্যাংক ইউ। কালচার মিডিয়া হট করে ইচ্ছে হলো যে কালচার মিডিয়া সম্বন্ধে একটু গল্প করা যাক। তো কালচার মিডিয়া মানে কি? কালচার মিডিয়া মানে নিউট্রিয়েন্ট ব্রথ এবং নিউট্রিয়েন্ট আগার বলে একটি বস্তু আছে। নিউট্রিয়েন্ট ব্রথ হচ্ছে পেপটোন প্লাস ওয়াটার প্লাস NaCl প্লাস মিট এক্সট্রাক্ট, এইটুকু হচ্ছে নিউট্রিয়েন্ট ব্রথ, তার সঙ্গে আগার যোগ হলে সেটা হলো নিউট্রিয়েন্ট আগার, ঠিক আছে? বাট দ্য বেস্ট থিং ইজ দ্য বেস্ট স্টুল ট্রান্সপোর্ট মিডিয়ার নাম কি? ক্যালিব্লায়ার, সবাই জানি আমরা। অল্টারনেটিভ আর কিছু আছে? অবশ্যই আছে, যে কটা আছে প্রচুর। হ্যাঁ বলো বাবু। ভিআর মিডিয়াম। হ্যাঁ আছে ভিআর মিডিয়াম, বাট দ্য থিং ইজ দ্যাট আমি এখানে সেগুলোই লিখেছি যেগুলো তোমাদের অ্যাকচুয়াল ভাবতে হবে। তুমি একজনের স্টুল নিয়ে ছুটোছুটি করবে কেন?
তার স্টুলে কি হয়েছে, জাস্ট এ কমন আইডিয়া, কি হলে স্টুল নিয়ে ছুটি করা হয়? Diarrhea, dysentery, ডায়রিয়া, ডিসেন্ট্রি, খুব ভালো কথা। cholera. তাহলে ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলোর যে ব্যাকটেরিয়া গুলো সেগুলোকেই ধরার জন্য আমরা ছুটোছুটি করছি। তো তাহলে আমাদের সেইগুলো ধরার জন্য আমাদেরকে স্টুল মিডিয়াটাকে দরকার, বা স্টুল মিডিয়ার ট্রান্সপোর্ট মিডিয়াম দরকার। বেশ, এবার সমস্ত রকমের ব্যাকটেরিয়া স্টুলে গ্রো করতে পারে। এবার আমার দরকার ভিব্রিও আর ক্যাম্পাইলোব্যাক্টর বাদ দিয়ে কি আছে দেখব। তার জন্য যেটা, সেটা হচ্ছে বাফার্ড গ্লিসারল স্যালাইন। বোঝা গেছে? পাইকস মিডিয়া কিসের জন্য? স্ট্রেপ্টোকক্কাসের জন্য। ঠিক আছে? আর স্টার্ট মিডিয়া কিসের জন্য? নাইসেরিয়ার জন্য। এই তিনটে মিডিয়া নিয়ে আমাদের গল্প হচ্ছে। এবার মনে রাখতে হবে স্টুলের আমাদের যে স্যালাইন এফ ব্রথ আছে আর টেট্রাথায়োনেট ব্রথ আছে, এই দুটো ভিব্রিওটাকে ইনহিবিট করে দেয়। তাহলে এই ব্রথে যদি আমি গ্রো করাই ভিব্রিও বাদে বাকি সব ব্যাকটেরিয়া আমি পাবো, তাহলে ভিব্রিওর জন্য তো আর একটা আলাদা মিডিয়া তৈরি করতে হবে, তার নাম হলো অ্যালকালাইন পেপটন ওয়াটার। বোঝা গেছে? এই জন্য কালচার মিডিয়ার স্টুল ব্রথটা ইম্পর্টেন্ট। বেশ, আমাদের বুঝতে হবে যে স্যারেরা কেন প্রশ্ন দেবে, কারণ দরকার আছে বলেই তো দেবে, তাই না? বেশ, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল মিডিয়া। নিশ্চয়ই নাম শুনেছো, নাম তো শোনাই হোগা ইসকা। গ্রাম পজিটিভ আর ইনহিবিটেড এন্ড গ্রাম নেগেটিভ অনলি গ্রোস। ম্যাকং কি আগারে মেইনলি তাহলে কি ল্যাকটোজ ফার্মেটিং ভার্সেস নন ল্যাকটোজ ফার্মেটিং কে বের করা হয়। ক্লেড মিডিয়া, ক্লেড মিডিয়ার নাম তো শুনেছো তোমরা নিশ্চয়ই। গ্রাম পজিটিভও গ্রো করে, গ্রাম নেগেটিভও গ্রো করে। তাহলে এখানে কি ইনহিবিশন হয়? সোয়ার্মিং ইনহিবিশন হয়। আচ্ছা, সোয়ার্মিং ইনহিবিশন মানে কোন, তাহলে সেটা কি? হ্যাঁ বলো বলো। Proteus. প্রোটিয়াস, রাইট। এবং এটাও নন ল্যাকটোজ ফার্মেটিং এবং ল্যাকটোজ ফার্মেটিং কে ডিফারেন্সিয়েট করতে পারে। এবার একটা মনে রাখতে হবে, ক্লেড মিডিয়াতে ইট অ্যালাউজ ইউরিনারি ব্যাকটেরিয়া টু গ্রো and also candida. গল্প শেষ। বোঝা গেছে? কার কোনো বুঝতে অসুবিধা নেই? বেশ, এরপরে যদি আমরা টুক করে চলে আসি কিছু বায়োকেমিক্যাল রিয়াকশনে। নিশ্চয়ই এগুলো নাম শুনেছ, ক্যাটালেস নেগেটিভ, অক্সিডেজ পজিটিভ, ইউডিএস পজিটিভ, নাম শুনেছো সবাই নিশ্চয়ই। এগুলো তোমাদের মুখস্থ জলস্থ সবার, মানে এগুলো তো সবার মানে একদম পুরো ঠোঁটস্থ একদম। কে কে মানে কে কে স্ট্রেপ্টোকক মানে কোন কোন ব্যাকটেরিয়া ক্যাটালেস পজিটিভ, কোন কোন ব্যাকটেরিয়া ক্যাটালেস নেগেটিভ, নিশ্চয়ই সব মুখস্থ একদম সবার আই থিঙ্ক। কিন্তু আমি অত ভালো স্টুডেন্ট নয়, আমার মুখস্থ হয় না, সত্যি কথা বলছি, হয় না। হয় না। তো কি জানতে হবে? ক্যাটালিস নেগেটিভ কারা? এই যে তিনজনের নাম লেখা আছে স্ট্রেপ্টো, নিউমো, এন্টেরোকক্কাস, এই তিনজন নেগেটিভ, বাকি যারা আছে তারা পজিটিভ। ব্যাস, আমি তিনটে জানবো জীবনে, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, এন্টেরোকক্কাস, ব্যাস, আমি আর কিছু জানি না। যদি জিজ্ঞেস করে বলো তো ক্যাটালাইজ পজিটিভ কে, স্ট্যাফাইলোকক্কাস বলে দিয়ে বাড়ি চলে আসবো। যদি বলে ক্যাটালাইজ নেগেটিভ কে, নিউমোকক্কাস, এন্টেরোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। এরপর থেকে এই যে এখন থেকে ক্লাসটা স্টার্ট হলো, মানে তোমরা জানো না মাইক্রোবায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে? আমি ক্লাসটাকে যেভাবে নিয়ে যাব, আই ওয়ান্ট তোমরা সবাই যে কজন আছো আমার ক্লাসটাতে, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে মাথায় ইমপ্রিন্ট করতে থাকো। তোমাদের রেজাল্টের দায়িত্ব সুব্রতার, বাট ইউ হ্যাভ টু ইনভলভ ইন দিস ক্লাস ফুললি, ঠিক আছে? মানে তোমাদের মাইক্রোবায়োলজি সম্বন্ধে একটা ছোট্ট বড় সড়ো একটা মাথার ভেতর একটা আইডিয়া এই ক্লাসের শেষে হয়ে যাবে, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? বাট তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যেটা যেটা বলছি। তাহলে জাস্ট আমার সাথে সবাই বলো কোন তিনটে নেগেটিভ? স্ট্রেপ্টো, নিউমো, এন্টেরো। ভুলবে? স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, এন্টেরোকক্কাস আর ক্যাটালেস নেগেটিভ।
যদি বাবল ফর্মেশন হয় তাহলে সেটা ক্যাটালাইজ পজিটিভ, বাবল ফর্মেশন না হলে সেটা ক্যাটালাইজ নেগেটিভ। গল্প বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে বাবু সবার? এই একটা ক্যাটালাইজ হয়ে গেল। এবার আসছি অক্সিডেজ। অক্সিডেজ সবাই নেগেটিভ কিছু জন বাদ দিয়ে, কিছু জন বাদ দিয়ে। তাদের নামগুলো তাহলে জেনে নিই। ভিব্রিও, সিউডোমোনাস, ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার। চারজন। ভিব্রিও, সিউডোমোনাস, ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার। জাস্ট রিপিট উইথ মি বাড়িতে বসে বসে। ভিব্রিও, সিউডোমোনাস, ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার। কমপ্লিট? বুঝা গেছে? বেশ। ইউরিয়াস, হ্যাঁ সবুজ বলো। দাদা আমার একটু নেটওয়ার্ক কানেকশন ডিস্টার্ব হয়ে গেছিল, একটু মানে আগের পার্টটুকু 2 মিনিটের পার্টটা একটু রিপিট করবেন? নিশ্চয়ই, আমি ইউরিয়াসটা বলতে আমি আবার রিপিট করছি। ইউরিয়াস হ্যাঁ হ্যাঁ সবাই নেগেটিভ দুজন বাদ দিয়ে, হেলিকোব্যাক্টার, প্রোটিয়াস। তো এই যে চার্টটা তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য মাস্টার চার্ট অফ ইউর লাইফ। অক্সিডেজ পজিটিভ মানেই চারজন হতে পারে। কি কি নাম বলেছিলাম? ভিব্রিও, সিউডোমোনাস, ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার। ঠিক আছে? ইউরিয়াস পজিটিভ, হেলিকোব্যাক্টার, প্রোটিয়াস। ঠিক আছে? আমি আরেকটু সোজা করে দেবো। তোমাদের সবাই নিশ্চয়ই চার্টটা দেখতে পাওয়া হয়ে গেছে তো? এবার আমি বলি, তোমরা একটু শোনো। এইচপির গ্যাস পাওয়া যায়, জানো তো? এইচপির গ্যাস কার কার বাড়িতে আছে? এইচপির গ্যাস আমি জানি না, তবে এইচপির তেলও পাওয়া যায়। তেলে কি আছে? ইউরিয়াস। তাহলে এইচ ফর হেলিকোব্যাক্টার, পি ফর প্রোটিয়াস। তাহলে এইচপি ইউরিয়াস পজিটিভ। মনে থাকবে? মনে থাকবে সবার? বেশ। ইফ আই নাও কামিং টু দা অক্সিডেজ। অক্সিডেজ তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? এই অক্সিডেজের সিউডোমোনাস, ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকোব্যাক্টর, ভিব্রিও, এটা অক্সিডেজ পজিটিভ। ঠিক আছে? এবার আসছি যদি ক্যাটালেজ। দেখো কক্কাস, 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 ক্যাটালেজ, কক্কাস, স্টেপটো, নিউমো, এন্টেরো। এই তিনজন খালি নেগেটিভ। মাথায় থাকবে সবার? মাথায় থাকবে? সবাই কি ঘুমিয়ে পড়েছো? না দাদা একদম সোজা, কোনো সমস্যা নেই। বেশ, তাহলে প্রশ্ন করি। যদি জিজ্ঞাসা করি হেলিকোব্যাক্টর, হেলিকোব্যাক্টর ক্যাটালেজ পজিটিভ না নেগেটিভ হবে? Positive. নেগেটিভ ক্যাটালিস হবে, Catalyst positive. সরি পজিটিভ হবে, Catalyst Positive. 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 অক্সিডেজ, পজিটিভ হবে, ইউরিয়াস, ইউরিয়াস Positive. পজিটিভ হবে, Urius positive. positive cat. Urius positive. বেশ। Oxidative positive. হ্যাঁ, অক্সিডেজ পজিটিভ, একদম ঠিক বলেছো। তাহলে বোঝা হয়ে গেল? বেশ। এবার আসছি মোস্ট কমন অর্গানিজম কজিং বার্ন উন্ড ইনফেকশন। সারা জীবন মনে রাখবে সিউডোমোনাস, সারা জীবন সিউডোমোনাস। ঠিক সেরকমই সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা অ্যানিমিয়া আছে, তাতে কোন ব্যাকটেরিয়ার ইনফেকশন সবচেয়ে বেশি হয়? এনিওয়ান? সিউডোমোনাস Pseudomonas. সালমোনেলা। ঠিক আছে? তোমরাও আমার সাথে থাকতে থাকতে সব শিখে যাবে, চাপ নেই। আছি তো? আনটিল মাই ডেথ আই উইল দেয়ার ফর ইউ অল। তাহলে ক্যাটালেস নেগেটিভ, তাহলে ক্যাটালেস কারা কারা হলো? স্টেপটোক, নিউমো, এন্টেরো, নেগেটিভ। ডান। অক্সিডেজ পজিটিভ কারা কারা হলো? ভিব্রিও, সিউডো, ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকোব্যাক্টর। ইউরিয়াস পজিটিভ কারা কারা হলো? হেলিকোব্যাক্টর এন্ড প্রোটিয়াস। গল্প শেষ। বেশ। এবার যদি আসি আমরা এএসটি, এএসটি ফুল ফর্ম কি গো? অ্যান্টিজেন Susceptibility test. Susceptibility test. তা দু ধরনের হয়, একটা জিনোটাইপিং আর হচ্ছে ফেনোটাইপিং। ঠিক আছে? ফেনোটাইপিং এর মধ্যে কি কি নাম আছে? কার্বি ব্রড ডিস্ক ডিফিউশন মেথড। এখানে আমরা কি দেখতে পাই? জোন অফ ইনহিবিশন। আমি কেন লিখেছি? কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবে এবারে। এএসটি প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা এবারে আসতে পারে। ওকে, বেশ।
হচ্ছে তোমাদের এইচআইসি। এই যে আমার মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন। এই যে আমার এখানে চারটা করে দেয়া আছে, এই ড্রাই হিট, ময়েস্ট হিট। হ্যালো দাদা। হ্যাঁ বাবা দাদা, বল। হ্যাঁ বলছি দাদা, এই ব্যাপারে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, সেটা হচ্ছে ওই হসপিটাল ইনফেকশন কন্ট্রোলে তুমি একটুখানি ওই বায়োকেমিক্যাল ওয়েস্টের যে ব্যাগগুলো হয়, কালার এই কোড গুলো, দেখো বায়োকেমিক্যাল ওয়েস্ট আছি তো। এটা একটা চাপ, প্রচন্ড প্রবলেম হয়, আরে প্রচন্ড। কিচ্ছু চাপ নেবে না, সুব্রত তখন আছে, আমি জানি কোথাও কোথাও প্রবলেম হয়। বেশ, এই যে এখানে লেখা আছে মেথডস অফ স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন, এই যে গোটা চারটা লেখা আছে, এই চারটা পুরো মুখস্থ জলস্থ করতে হবে। কি করে করবে আমি বলে দিচ্ছি কি করে করবে। প্রথম চলে আসি ফিজিক্যাল মেথড। তাতে আমরা কাকে মারি? স্পোর। ঠিক আছে, প্রথম হচ্ছে হিট, তারপর প্রথমে ড্রাই হিট। ড্রাই হিটের তিনটে মেকানিজম অফ অ্যাকশন দেখো ওখানে লিখে রেখেছি, ডিন্যাচুরেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আর অক্সিডেটিভ ড্যামেজ। মনে থাকবে। ড্রাই মানে হচ্ছে ডিও মেখেছে, ডিও মেখে ঘুরতে যেতে হবে। কেন? তাহলে ডিন্যাচুরেশন হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, অক্সিডেটিভ ড্যামেজ হবে। তাহলে কি হবে? সমস্ত স্পোর শরীর থেকে বেরিয়ে যাবে। গল্প শেষ। বেশ, এর তিন ধরনের আছে। ড্রাই হিট মানে আগুন জ্বালাতে হবে, তো আমি ওভেনে জ্বালাতে পারি কিংবা আমি একটা ব্যাগের ভেতর জ্বালাতে পারি। ওভেনে জ্বালাতে তার নাম হচ্ছে হট এয়ার ওভেন। ঠিক আছে, হট এয়ার ওভেন 160 ডিগ্রি ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তিনটে কন্ট্রোল আছে, ফিজিক্যাল কন্ট্রোল, টেম্পারেচার এন্ড টাইম। কেমিক্যাল কন্ট্রোলের নাম হচ্ছে ওখানে যে টিউবটা থাকে সেই টিউবটা, বায়োলেন্স টিউব। আর বায়োলজিক্যাল কন্ট্রোল হচ্ছে একটা বিশাল বড় বি দিয়ে নাম, তারপর সাবটিলিস বা অ্যান্ট্রোফিয়াস। ঠিক আছে, ফ্লেমিং কিসে করা হয়? নিশ্চয়ই ইনোকুলেশন লুপ বা ইনোকুলেশন ওয়্যার তোমরা দেখেছো পরীক্ষাতে, মানে প্র্যাকটিক্যালে দেখেছো নিশ্চয়ই আশা করি। আর ইনক্লিনেশন করা হয়, মানে ইনক্লিনেশনটা কোথায় ফেলা হয়? ইয়েলো ব্যাগে। এখানে তুমি এখন থেকে একটা পয়েন্ট বলে দিলাম। বেশ, ময়েস্ট হিট মানে যে গরমে জল আছে, মানে মানে এটা কি ধরনের কথা হলো না, যে গরমে জল নেই, যে জলটা গরম। ঠিক আছে, হ্যাঁ, এটা দুটো মেকানিজম, একটা হচ্ছে ডিন্যাচুরেশন আর একটা হচ্ছে কোয়াগুলেশন, ডিসি। ঠিক আছে, এর তিনটে আছে, অটোক্লেভ, ইনস্পিসেশন এবং টিন্ডালাইজেশন। প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রশ্ন আসে। অটোক্লেভ কি? 120 ছিল, 160 ছিল আগেরটা, এটা হয়ে গেল 121 15, 121 মিনিট 15, 121 ডিগ্রি সেলসিয়াস 15 মিনিট। এখানে কে না, জিওব্যাসিলাস স্টিরিওথার্মোফিলাস, দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল কন্ট্রোল। ক্লিয়ার? কি কি করা হয়? কালচার মিডিয়া, শার্প অবজেক্ট, প্লাস্টিক, এই তিনটে এখানে অটোক্লেভ করা হয়। ইনস্পিসেশন 80 ডিগ্রি সেলসিয়াস 30 মিনিট ফর 3 দিন। টিন্ডারাইজেশন 100 ডিগ্রি সেলসিয়াস 20 মিনিট 3 দিন। ব্যাস, এইটুকু হচ্ছে আমাদের ময়েস্ট হিট, ড্রাই হিট। ফিল্ট্রেশন আছে, রেডিয়েশন আছে এবং কিছু আলাদা আলাদা জিনিসপত্র আছে, সেগুলো তোমরা জাস্ট একবার দেখে নিও, প্রচন্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ময়েস্ট হিট থেকে পরীক্ষায় প্রশ্ন আসার খুব হাই চান্স। অ্যান্ড এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্লাড নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, মনে রাখবে যদি কোনো ব্লাড মেঝেতে পড়ে যায় তখন 0.5 থেকে 1% সোডিয়াম হাইপোক্লোরাইড দিতে হয়, তারপর সেটা 15 মিনিট রেখে দেওয়ার পর জল দিয়ে ধুতে হয়। এইটা হচ্ছে মেন গল্প যেটা তোমাদের জিজ্ঞাসা করে। তারপর চলে আসছে আমাদের ভাইয়ের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমি তোমাদেরকে আর একটা পিডিএফ এ নিয়ে যাব, সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসবে। ওয়েট, আমি সেটা কিন্তু তোমরা পিডিএফ এ পাবে না, কারণ তোমরা এখনো বড় হওনি। এটা হচ্ছে আজকে যে নার্সিং ক্লাস হবে কম্পিউটার মেডিসিন, তার পিডিএফ। টেক ওয়ান স্ক্রিনশট, 5 গুণি তার মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও, 1 2 3 5। ওকে, চলো এবার দেখি। এই যে লেখা আছে রেড ব্যাগ, এইগুলো সব এইটা মনে রেখো বাবু। হ্যাঁ, এবার আমি এটা সহজ ফরমেশনটা বলছি। রেড ব্যাগ, তার মধ্যে রাখবে প্লাস্টিক যাবে আর রবার যাবে। ঠিক আছে,
ইয়েলো ব্যাগে যাবে হচ্ছে কটন, ক্লথ, মেডিসিন, টিস্যু, কালচার অ্যান্ড ব্লাডের ব্যাগ। ঠিক আছে। ব্লুতে যাবে হচ্ছে গ্লাস অ্যান্ড মেটাল, যেটা শার্প নয়। হোয়াইটে যাবে মেটাল, যেটা শার্প। আর ব্ল্যাকে যাবে হচ্ছে জেনারেল ওয়েস্ট। এইটুকু কনসেপ্ট তোমাদের মাথায় ঢোকাও আগে। প্লাস্টিক কোথায় যাবে তাড়াতাড়ি বলো। রেড ব্যাগে যাবে। ক্যাথেটার প্লাস্টিক না প্লাস্টিক নয়? তাহলে ক্যাথেটার কোথায় যাবে? Red. রেড। আচ্ছা, তুলো কোথায় যাবে? তুলো ইয়েলো ইয়েলো। ইয়েলো। বেশ। Yellow. এই যে তোমরা ইয়েলোটা মুখস্থ করছো, আমি ইয়েলো মুখস্থ করি না, আমি মুখস্থ করি বাকি তিনটে। কি কি? রেডে যাবে প্লাস্টিক রবার, গ্লাস বা মেটাল যেটা শার্প রয় সেটা যাবে ব্লুতে, শার্প অবজেক্ট হোয়াইটে। আমি তিনটে জিনিস মুখস্থ করি। তাহলে কি কি বললাম বাবু? রেডে প্লাস্টিক আর রবার, ব্লুতে মেটাল যেটা শার্প নয়, হোয়াইটে শার্প, আর ব্ল্যাকে হচ্ছে জেনারেল ওয়েস্ট। এই তিনটে খালি মুখস্থ করো। ঠিক আছে, এবার দেখি আমরা আলোচনা করে দেখি পারি কিনা বলতে। আইভি টিউব এটা প্লাস্টিকের হয় নিশ্চয়ই তোমরা জানো। তাহলে আমাদের আলাদা করে আইভি টিউব মুখস্থ করার দরকার আছে না। বেশ। ক্যাথেটার, ক্যাথেটার নিশ্চয়ই লোহার হবে না, এটা নিশ্চয়ই প্লাস্টিক কিংবা রবারের হতে হবে। একটাই ক্যাথেটার আছে যেটা হচ্ছে আমাদের স্টিল ক্যাথেটার। কেউ জানো স্টিল ক্যাথেটার কোথায় ইউজ হয়? In the time of normal vaginal delivery for the passage of the urine it can used. ইউরিন ব্যাগ নিশ্চয়ই এটা লেডের তৈরি নয়, এটা কিসের তৈরি? তার প্লাস্টিক গুলো কোথায় যাবে? রেড ব্যাগ। সিরিঞ্জ উইদাউট নিডল, এই উইদাউট নিডল কথাটা কেন লিখেছে? উইথ নিডল হলে কি হতো গল্পটা? শার্প White হয়ে যাবে। White হয়ে যাবে। বেশ, তাহলে এটা কিসে যাবে এবার? সিরিঞ্জ কিসের হয়? রেড ব্যাগ। প্লাস্টিকের হয়। Plastic. আচ্ছা, হ্যামেড শুট এটাও প্লাস্টিকেরই হয়। আচ্ছা, ভ্যাকিউটেনার, ভ্যাকিউটেনার মানে হচ্ছে তোমরা কি দেখেছো ভাইল, ইডিটিএ ভাইল, ক্লট ভাইল দেখেছো তো? ওগুলোকে ভালো ভালো ভাষায় ওদের ওদের বাড়িতে মা বাবার নাম দিয়েছে ভ্যাকিউটেনার। তাহলে ভ্যাকিউটেনার গুলো প্লাস্টিকেরই হয়। গগলস নিশ্চয়ই আই থিংক প্লাস্টিকেরই হয়, অন্য কিছুর আপাতত জানি না। ফেস শিল্ড প্লাস্টিকের হয়। প্লাসফুর পাইপ আই অ্যাপ্রন, মানে তোমরা যে অ্যাপ্রন পরো সেটাতে রক্ত সেটালে কি হবে? রক্তের দাগ লেগে যাবে, মা বাবা বলবে দাগ হ্যাঁ তো আচ্ছা হ্যাঁ সার্ফ এক্সেল। কিন্তু এই স্প্ল্যাশ প্রুফ অ্যাপ্রন মানে যাতে রক্ত লাগলো রক্তটা গড়িয়ে পড়বে, তাহলে সেটা কিসের হতে হবে বাবা? প্লাস্টিক হ্যাঁ, তাহলে কোথায় যাবে? রেড এই নাইট্রাইল গ্লাভস এটা কোথায় যাবে? এটা প্লাস্টিকের হয় বা রবারের হয়। গ্লাভস তো রবারের হয় সাধারণত, আমি যে গ্লাভস দেখেছি। তাহলে সেটা কি কোথায় যাবে? তাহলে এই গোটা চারটা কি আমার মুখস্থ করার দরকার আছে? নেই তো? তার ব্লাড ব্যাগটা কিসের হয় একটু বলবে? ব্লাড ব্যাগ। আমি এখন আসবো না, আমি যে কটা বললাম শুধু সে কটা দেখে নাও। রেড, রেডে কি কি গেল কমপ্লিট? দাদা যদি ইউজড গ্লাভ হয়? কি গ্লাভস হয়? ইউজড গ্লাভ। আসছি আসছি, এবার আসছি নিডলস। নিডল কোথায় যাবে? হোয়াইট হোয়াইট ব্যাগ। আচ্ছা হোয়াইট, আচ্ছা ঠিক আছে। সিরিঞ্জ উইথ ফিক্সড নিডল, ব্লেড, স্ক্যালপেল মুখস্থ করার দরকার আছে তোমার? না বেশ, এবার আসছে ব্লু। ব্লুতে যেন কি যাবে বলেছিলাম? যেগুলো মেটাল কিন্তু উইদাউট শার্প উইদাউট সার। মনে করো পেসমেকার, কারণ পেসমেকার খুলে বার করা হয়েছে, কোথায় ফেলবো আমি? কোন ব্যাগেতে? Blue. কারো সোনার দাঁত ছিল সেটা খুলে গেছে, কোথায় ফেলবো আমি? হ্যাঁ, ওই যে নেল আছে, মানুষের যে নেল আছে, নেল মানে হাতের নখ নয়, পা ফিক্স করার জন্য কিছু নেল ইউজ করা হয় অর্থোপেডিক্সে, সেই নেল কোথায় ফেলবো? তাহলে মুখস্থ করার দরকার নেই। এছাড়া যাবতীয় জিনিস আমি হলুদে গিয়ে ফেলে দেবো।
যাবতীয় জিনিস। তাহলে বলো প্লাসেন্টা কোথায় ফেলবো? Yellow. ইয়েলো ব্যাগ। Yellow. বেশ। ব্লাড ব্যাগ কোথায় ফেলবো? ইয়েলো। Yellow. যে কোনো ইউজড জিনিস যাতে রক্ত লেগেছে সেটা কোথায় ফেলবো? Yellow. কটন হোক আর যা যা কন্টামিনেটেড উইথ ব্লাড উইথ বডি ফ্লুইডস হোক সবকিছু ফেলবো আমি ইন দা ইয়েলো। আর যে কোনো নন প্লাস্টিক জিনিস ইয়েলো। সায়ন বা শুভ্রসাচী কেউ একটা প্রশ্ন করেছিলে, উত্তর পেয়ে গেছো তোমরা? হ্যাঁ বেশ। তাহলে আমার ওই অত বড় জিনিসটা মুখস্থ না রেখে আমি যদি এইটুকু চার্ট মুখস্থ রাখি তাহলে কি আমার হয়ে যাবে? বেশ। দাদা সোনার দাঁত ফেলে দেবো? হ্যাঁ বাবু ফেলে দেবো, ফেলে দেবো, ফেলে দেবো। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস তিনটে। মার্কারি, মার্কারি discarded in a container with জল এবং collected in a cardboard and syringe, ঠিক আছে? নেক্সট, যদি ভাঙা অ্যাম্পিউল হয় তাহলে ফেলবো ব্লুতে, যদি আনব্রোকেন অ্যাম্পিউল হয় তাহলে ফেলবো ইয়েলোতে। ব্যাস, দ্যাটস ইট। বোঝা গেছে? কারোর বুঝতে অসুবিধা নেই আই থিঙ্ক? আর কেউ একটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যে প্রথম কথাটা তুললো বাবু, তার নামটা কি? সে কি আছো? হ্যাঁ দাদা আছি, বুঝে গেছো? একদম। তাহলে তুমি আমি উত্তর দাও, কটন কোথায় ফেলবো? কটন এতে রেডে। এবার তুমি আমি তোমার কোথায় ফেলবো? না দাদা ইয়েলো, সরি ইয়েলো। বেশ। হ্যান্ড হাইজিন, হ্যান্ড হাইজিনের তোমার মেথড হচ্ছে একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, একটা হচ্ছে হ্যান্ড রাব। হ্যান্ড ওয়াশ মানে জল আর সাবান দিয়ে, আর হ্যান্ড রাব মানে হচ্ছে ডিসইনফেক্টেন্ট দিয়ে, ঠিক আছে? বেশ। কভার করতে হয় বিফোর টাচিং এ পেশেন্ট, আফটার টাচিং এ পেশেন্ট, বিফোর পারফর্মিং এনি প্রসিডিওর, আফটার পারফর্মিং এনি প্রসিডিওর, আফটার টাচিং এনি সারাউন্ডিংস। মানে কি, যখনই যাকে টাচ করছো তার আগে হাতটা ধুয়ে নিতে হবে। শুনতে কেমন অড লাগলো, সরি। মানে পেশেন্টকে টাচ করার আগে এবং পরে, লাম্বার পাংচার করতে গেছো, লাম্বার পাংচার করার আগে এবং করার পরে, এবং তোমার আশেপাশে আপনার টাচিং পেশেন্ট সারাউন্ডিং, পেশেন্টের আশেপাশে যে জিনিসপত্র আছে, বালিশ বলো, গামছা বলো, ন্যাংরা বলো, ওই সবগুলো টাচ করার পরে। পিপিই পরার একটা নিয়ম আছে, খোলার একটা নিয়ম আছে। পিপিই প্রথম শুরু করতে হয় গ্রাউন্ড দিয়ে, গ্রাউন্ড পরলে, তারপর মুখে মাস্ক পরে নিলে, তারপর চশমা পরলে, ফেস শিল্ড পরে নিলে, লাইক আয়রন ম্যান স্যুট। আয়রন ম্যান স্যুটেরটা কেউ দেখেছো ভিডিওটা? প্রথম গোটা বডি, তারপর চলে এলো মাস্ক, তারপরে চোখে চশমা, তারপরে সামনে একটা ফেস শিল্ড। বুঝা গেছে? এবার খুলবে কি করে? পড়ার প্রসিডিউরটা কি বললে দাদা? আচ্ছা, প্রথমে জামা, তারপর মুখে মাস্ক, তারপর চোখে চশমা, তারপর ফেস শিল্ড। এবার খুলবে কি করে? প্রথমে খোলার আগেই প্রথমে গ্লাভসটা খুলে ফেলে দাও, গ্লাভস খুলে ফেলার পর চশমা খুলতে হয়, চশমা খোলার পরেই জামা প্যান্ট মানে জামা প্যান্ট না, মানে গ্রাউন্ড খুলতে হয়, তারপর মাস্ক খুলতে হয়। মানে কিভাবে বুঝবো আমি সেটা? প্রথমে আমি গ্লাভসটা খুললাম, আমার বেয়ার হ্যান্ড, বেয়ার হ্যান্ডে আমি গগলস আর ফেস শিল্ড খুলে ফেলে দিলাম, তারপরে গ্রাউন্ড, তারপরে মাস্ক, কারণ আমাকে লাস্ট অফ অল মাস্ক দিয়ে নাকটাকে ঢেকে রাখতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। চলো, ইমিউনোলজি তোমাদের বায়োকেমিস্ট্রি না, বায়োকেমিস্ট্রি না তোমাদের, তোমাদের প্যাথোলজি। ইমিউনোলজি তোমাদের প্যাথোলজিতেও পড়িয়েছি, এখানে একটু ডিটেলস আমি লিখে রেখেছি, জাস্ট একবার তোমরা দেখো। পিডিএফটা দেওয়ার পর যদি কারোর কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, এই গোটাটায় আমার যা লেখা আছে তা অনেক জায়গাতে লেখা নেই, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় দেন আই উইল টেল ইউ। গ্রাফট রিজেকশন আন্ডার দ্য ইমিউনোলজি। তারপর আসছি আমার ফেভারিট টপিক, সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি। ইটস মাই ফেভারিট টপিক, ঠিক আছে? তোমাদের ফেভারিট টপিক করে দিচ্ছি এক্ষুনি। তাহলে আমি ইমিউনোলজিটা বাদ দিলাম বাবু, কারণ ইমিউনোলজি মধ্যে অলরেডি একবার পড়িয়েছি, জাস্ট পিডিএফটা থেকে একবার পড়ে নিও, কোনো অসুবিধা হলে সুব্রতা উইল বি দেয়ার। আমি যেটা দেখাচ্ছি টেক ওয়ান স্ক্রিনশট, কারণ এই পিডিএফ আমি তোমাদেরকে দেব না। 1 2 3 4 5
আই থিঙ্ক স্ক্রিনশট ডান। এবার জাস্ট জিনিসটা বুঝে নাও, যদি পরীক্ষায় তোমাদের এসে বলে ফিভার 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 ফিভার, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না কি ডিজিজ হয়েছে। তাহলে ফিভার লেখা থাকলে সেটাকে প্রথমেই মাথা থেকে সরিয়ে দাও। ফিভার দেখে আমি বুঝতে পারবো না পেশেন্টের কি হয়েছে। ক্লিয়ার? ব্যাস, তারপর দেখি কি আছে। অ্যাসফেক্সিয়া, টক্সিমিয়া, একটা সিউডোমেমব্রেনাস প্যাচ। কেউ বলতে পারবে কি ডিজিজ? ডিপথেরিয়া। ডিপথেরিয়া। ব্যাস, বোঝা হয়ে গেছে। ফিভার, তার সাথে কাফ, তার সাথে হিমোপটিসিস, টিভি টিভি। আমরা লাস্টে দেখছি কি আছে। ফিভার, তার সঙ্গে হেডেক, তার সাথে ভমিটিং, তার সাথে নেক রিজিডিটি। ফিভার, কার ফিভার হয়েছে? এমন এক মহিলা যে পরশুদিন বিয়ে করেছে। ফ্রিকোয়েন্সি এন্ড বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরিন, ইউটিআই। ফিভার, তার সাথে কোটেড টাং। এন্টেরিক ফিভার এই চুপ চুপ। রিলেটিভ ব্যাডিকার্ডিয়া, যতক্ষণ রিলেটিভ ব্যাডিকার্ডিয়া কথাটা দেখছো ততক্ষণ তোমরা ডিপথেরিয়া না টাইফয়েড না এন্টেরিক ফিভার কিছু কমেন্ট করবে না। রিলেটিভ ব্যাডিকার্ডিয়া যদি এই পর্যন্ত থাকে, কোটেড টাং উইথ স্পিনোমেগালি, অনেক কারণ হতে পারে, অনেক কারণ। রিলেটিভ ব্যাডিকার্ডিয়া এই তিনটে যদি থাকে, কোটেড টাং, স্পিনোমেগালি, রিলেটিভ ব্যাডিকার্ডিয়া, তিনটে আছে মানে এন্টেরিক ফিভার। মাথা থাকবে। হ্যাঁ, কি হয়েছে বাবু? গালাগা দিলে? কি শুনতে পেলাম না। স্যার একবার রিপিট করবেন? নিশ্চয়ই। কোটেড টাং, স্পিনোমেগালি, রিলেটিভ ব্যাডিকার্ডিয়া, এই তিনটের কম্বিনেশন মানেই হচ্ছে এন্টেরিক ফিভার হতে পারে। আমরা এখনো কোনো ডায়াগনোসিস বলিনি, জাস্ট তোমাদেরকে শোনাচ্ছি। সিভিয়ার ডিহাইড্রেশন, কোল্ড, ক্লাইমি এক্সট্রিমিটিস, তার সাথে পেনলেস ওয়াটারি স্টুল, কলেরা। তাহলে আমরা একবার সবকটা দেখে নিই। টক্সিমিয়া, সিউডোমোনাস প্যাচ মানে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। কফ, হিমোপটিসিস, এক্সরে মানে টিবি। হেডেক, ভমিটিং, নেগলিজেন্সি মানে মোটামুটি মেনিনজাইটিস। নিউলি ম্যারিড লেডি, বার্নিং মিস্চুরেশন, ইউটিআই। কোটেড টাং, স্পিনোমেগালি, রিলেটিভ ব্যাডিকার্ডিয়া, টাইফয়েড। কোল্ড ক্লাইমি এক্সট্রিমিটিস, পেনলেস ওয়াটারি স্টুল, কলেরা। আর তারপর যেটা লেখা আছে, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, রুমেটিক ফিভার, সিফিলিস, টিটেনাস, এগুলো তোমাদের বই থেকে পড়তে হবে। হ্যাঁ, সব বলেছি, বলো। দাদা ওই মানে টাইফয়েড না এন্টেরিক ফিভার হবে ওই? এন্টেরিক ফিভার, টাইফয়েড বলতে পারে, দুটো দিন নাম্বার হবে। এই হলো ডিপথেরিয়ার সমস্ত ভাগ, এই হলো টিবির ভাগ, টাইফয়েডের ভাগ, কলেরার ভাগ। আমি আশা করছি তাহলে আমি এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিলে একটু সুবিধা হবে, পাঠিয়ে দেবো। চলো, বোঝা গেছে তো? পরীক্ষায় প্রশ্ন এলে ডায়াগনোসিস করতে পারবে তো? হ্যাঁ দাদা। বেশ। এইভাবে কোনোদিন কেউ বলেনি? আরে কেন বলেনি সেটা আমিও ভাবছি, সবাই বাজে, ঠিক, ছেড়ে দাও। এই যে মেনিনজাইটিস, এইবার আমাদের আসল গল্পটা শুরু হলো জীবনে। এই যে সিস্টেমিক ব্যাকটেরিওলজি কতটা ইজি সেটা আমরা জানি না, তাই আমার এত ফেভারিট। মেনিনজাইটিস, নুকাল রিজিডিটি, কার্নিক সাইন, বর্জেসকি সাইন, এই সাইনগুলো দেখতে পাওয়া যায় মেনিনজাইটিস। দ্যাটস ইট, গল্প শেষ। ঠিক আছে? মানে যখন আমি নিটাকে এক্সটেন্ড করছি, হিপ ফ্লেক্সন হবে, সেটা হচ্ছে কার্নিক সাইন। রিফ্লেক্স নি ফ্লেক্সন আফটার হিপ ফ্লেক্সন, এটা হচ্ছে বার্জেসকি সাইন। ঠিক আছে? এবার তোমাদের আগের দিনও তোমাদেরকে পড়িয়েছি। সাইনগুলো আরেকবার এক্সপ্লেইন করে দেবো? না, লাগবে না, যেটা লাগবে না সেটা আমি বলবো না। ওই সাইনটা এখন জেনে তোমার কিচ্ছু কাজ নেই। কেউ তোমায় জিজ্ঞাসা করবে না মেনিনজাইটিসের সাইন লেখো, বিশ্বাস করো কেউ বলবে না। এটা যদি মেডিসিন হতো আমি তোমায় ডেসক্রাইব করে বলতাম কোনটা কি সাইন। খালি তিনটে নাম জেনে রাখো, কারণ প্রশ্নে থাকতে পারে, প্রশ্নে থাকতে পারে। নুকাল রিজিডিটি, কার্নিক সাইন, বার্জেসকি সাইন। কি বললাম বুঝতে পেরেছো? এই তিনটে প্রশ্নে থাকতে পারে, তাহলে তোমার মাথায় রাখতে হবে কি হতে পারে, মেনিনজাইটিস। মেনিনজাইটিস যদি দেখতে পারো 4 সপ্তাহ আগে হচ্ছে তাহলে অ্যাকিউট, 4 সপ্তাহ পরে হলে ক্রনিক। 6 সপ্তাহ নয়, এখানে ক্ষেত্রে ক সপ্তাহ? 4 সপ্তাহ। 4 সপ্তাহের মধ্যে হলে ব্যাকটেরিয়াই হবে, ব্যাকটেরিয়াই হবে। আচ্ছা, একটু যদি আমরা রিক্যাপিচুলেশনে চলে যাই,
কোন কোন ব্যাকটেরিয়া মেনিনজাইটিস করায়, যাদের আমি কুইলিং রিঅ্যাকশন পজিটিভ পাবো, যাদের পলিস্যাকারাইড ক্যাপসুল ছিল। কারোর কি মনে আছে? আচ্ছা, আমার একজন বললো নিউমোকক্কাস, একজন বললো মেনিনগোকক্কাস, একজন বললো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই যে নিউমোকক্কাস, এই নিউমোকক্কাসের একটা জিনিস আমরা জেনেছিলাম একটু আগে, সে ক্যাটালাইজ পজিটিভ না নেগেটিভ? ক্যাটালিস নেগেটিভ। আমি যদি বলি কুইলিংস রিঅ্যাকশন পজিটিভ উইথ ক্যাটালাইজ নেগেটিভ, তাহলে ব্যাকটেরিয়ার নাম কি? স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস। ক্লিয়ার? বুঝে গেছো? খুব সোজা। এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের যে ভাগটা, এটা আমি তোমাদের অলরেডি আগে থেকে বলে দিয়েছি, তাই এটা আমি আর বললাম না। যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে হবে ইন দ্য মেনিনজাইটিস, সেইটা হচ্ছে যেটা আমি বলতে চাইছি, যেটা এখানে লিখিনি কেন আমি বুঝতে পারছি না, জাস্ট গিভ মি ফিউ সেকেন্ড, আমি বলে দিচ্ছি। সরি। হ্যাঁ, তোমাদের সিএসএফ এর একটা চার্ট আছে, যে চার্টটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি না দিইনি জানি না, আমি মাইক্রোবায়োলজি কিছু পাঠিয়ে নিয়ে মাইক্রোবায়োলজি পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেই চার্টটা তোমরা জাস্ট একবার মুখস্থ করে নেবে, তাহলে ইট উইল এনাফ ফর দ্য এনি মেনিনজাইটিস। দাদা ঠান্ডা লেগেছে তো তোমার? না বাবু, ঠান্ডা লাগেনি গো, হেপাটাইটিস এ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি সিএসএফ অ্যানালাইসিস মানে তোমার ওই মেনিনজাইটিস, তুমি যেটা ওই তোমার যেটা মেডিকেলিজি প্যাথর বইতে রয়েছে ওইটাই কি? হ্যাঁ, যেটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমি আসি, সেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলে একটা বস্তু আছে। ইনফেক্টিভ কি বললাম? এন্ডোকার্ডাইটিস। এখানে তিন ধরনের লেশন দেখতে পাওয়া যায়, জানুয়াল লেশন, অস্ক্লার নোডস, রথ স্পটস। এইবার যদি এখন আমার সায়ন জিজ্ঞাসা করে, দাদা এই লেশনগুলো একটুখানি বলো, আমি কিন্তু বলবো না, তার কারণ এগুলো জেনে তোমার খুব একটা সুবিধা হবে না। তাও যদি রেগে যাও, তাও একটু তাহলে বলে দিচ্ছি। এই অস্ক্লার নটস বা নোডিউল গুলো দেখতে পাওয়া যায় ইন দ্য ফিঙ্গার, যেটা পেইনফুল হয়। জানুয়াল লিশন দেখতে পাওয়া যায়, হেমোরেজিক স্পটস, হাতের চেটোয়, মানে হচ্ছে ইন দ্য পাম। আর এই রথ স্পট দেখতে পাওয়া যায় কোথায়? রেটিনাল হ্যামারেজ স্পটকে বলে রথ স্পট। বুঝে গেছে সায়ন? আর জিজ্ঞাসা করবে না তো? না, জানতাম দুটো। বেশ, এইবার যেটা ইম্পর্টেন্ট, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে নেটিভ ভালভ, মানেটা কি? হোয়াট ইজ দ্য নেটিভ ভালভ এন্ড হোয়াট ইজ প্রস্থেটিক ভালভ? নেটিভ ভালভ মানে যেটা আমার তোমার আছে, যার এখনো কার্ডিয়াক অপারেশন হয়ে প্রস্থেটিক ভালভ বসেনি, তার যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, তাহলে সেটা কে করবে? স্ট্যাফিলোকক্কাস অরিস। ঠিক আছে, বেশ। আর যদি প্রস্থেটিক ভালভ হয়, আচ্ছা তোমরা বলো ই আগে নাকি ভি আগে? ব্যাস, তাহলে এপিডিডাইমিস হবে আগে আর ভিরিডেন্স হবে পরে। ক্লিয়ার? বুঝে গেছে? এই যে লেখা আছে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, স্ট্রেপ্টোকক্কাস ক্যাটালেস পজিটিভ না ক্যাটালেস নেগেটিভ? নেগেটিভ। মনে থাকবে? স্ট্যাফিলোকোকাস খালি পজিটিভ। ব্যাস, গল্প শেষ। বোঝা গেছে সবার? তাহলে তিনটে ব্যাকটেরিয়া বললাম, এবং এছাড়া কনসো আছে। তাহলে যদি 1 বছরের মধ্যে সার্জারির 1 বছরের মধ্যে হয়ে যায়, তাহলে স্ট্যাফিলোকক্কাস এপিডিডার্মিডিস, 1 বছরের পরে হলে ভিরিডেন্স, সার্জারি হয়নি অরিস। ক্লিয়ার সবার কাছে? নেক্সট খুব ভালো জিনিস, সেটা হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার। মানে খুব ভালো জিনিস না, মানে আই এম রিয়েলি সরি ফর देम যাদের হয়, বাট অ্যাকিউট রিউমেটিক ফিভার যদি পরীক্ষা প্রশ্ন আসে, সেটা অ্যানসার দেওয়াটা খুব সোজা। ঠিক আছে, কারণ সেটা কি দিয়ে করে? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, স্কিন ইনফেকশন কিংবা থ্রোট ইনফেকশন থেকে হতে পারে। স্কিন ইনফেকশনকে ইংরেজিতে বা মেডিকেল টার্মে সুন্দর করে আমরা নাম দিয়েছি সেলুলাইটিস। তাহলে সেলুলাইটিসের পরে কি হতে পারে? পিএসজিএম, তোমরা নিশ্চয়ই জানো। তাতে কি থাকতে পারে? অ্যান্টি ডিএনএ পজিটিভ, অ্যান্টি হায়ালুরোনিক অ্যাসিড পজিটিভ। আর যদি ফ্যারিঞ্জাইটিস থেকে হয়, তাহলে সেটা হচ্ছে এএসও পজিটিভ। এইবার আসছি নিউমোনিয়া।
নিউমোনিয়াতে কনসলিডেশন দেখতে পাওয়া যায় নাকি যায় না তোমরা বলো। যাবে যাই হবে তো। যাবে না বা যাবে, দুটোই হতে পারে। এটা আমি কি এঁকেছি, মানে মানে এটা অ্যালভিওলাই এঁকেছি, কি এটা জিজ্ঞাসা করে বাজে প্রশ্ন, এটা অ্যালভিওলাই এঁকেছি। আচ্ছা, অ্যালভিওলিয়ারের পাশে আমি এটা আঁকছি, এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, ঠিক আছে। যদি আমার কোনো ব্যাকটেরিয়া এই জায়গাটা অ্যাফেক্টেড করে, তাহলে এই জায়গাটা তো কালো 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 হয়ে গেল, তাহলে কনসলিডেশন হবে না কি হবে না? হবে। তাহলে যদি আমার অ্যালভিওলাই অ্যাফেক্টেড হয়, অ্যালভিওলাই অ্যাফেক্টেড হয়েছে, দেন ইট ইজ কনসলিডেশন। Consolidation. এই ধরনের ব্যাকটেরিয়াকে আমি বলবো টিপিক্যাল নিউমোনিয়া, ঠিক আছে। টিপিক্যালের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি লোবার নিউমোনিয়া। আচ্ছা, এই জায়গাটাকে কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস। যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে নিউমোনিয়া হয়, তাহলে তাকে আমাদের দেখতে পাওয়া যাবে না, নো কনসলিডেশন। তাহলে সেটাকে আমরা কি বলবো? Atypical. অ্যাটিপিক্যাল বা ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। বোঝা গেছে? ঠিক আছে। এইবার আবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি, বলো দেখি টিপিক্যাল নিউমোনিয়া কে কে করে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। হিমোফিলাস আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। মাইকোপ্লাজমা করে বাবু? না, মাইকোপ্লাজমা করে না। এখানেই গল্প। মাইক্রোপ্লাজমা অ্যাটিপিক্যাল। আমি জাস্ট তিনজনের নাম বলবো, একটা হচ্ছে মাইকোপ্লাজমা, একটা হচ্ছে ক্লামাইডিয়া, একটা হচ্ছে লিজিওনেলা। এই তিনটে করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। বাকি পৃথিবীর আর যে যায় নিউমোনিয়া করুক সেটা হচ্ছে টিপিক্যাল। তাহলে এই তিনটের নাম মাথায় রাখতে হবে। সব সময় মুখস্থ করব সব থেকে কম জিনিসটা, মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া, লিজিওনেলা। এই তিনটে কি করে? অ্যাটিপিক্যাল। তাহলে যদি আমি প্রশ্ন করি নিউমোকক্কাস কোনটা করে? টিপিক্যাল। আচ্ছা, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জি, টিপিক্যাল। স্ট্যাফাইলোকক্কাস, টিপিক্যাল। স্ট্রেপ্টোকক্কাস, যে কেউ হোক পৃথিবীর, এবার পৃথিবীর আর যেই হোক, সে কি করবে? টিপিক্যাল। টিপিক্যাল। আচ্ছা, আমি যদি বলি এবার ক্যান্ডিডা একজনের নিউমোনিয়া করিয়েছে, সেটা টিপিক্যাল হবে নাকি অ্যাটিপিক্যাল হবে? অ্যাটিপিক্যাল হবে। অল ভাইরাস, ফাঙ্গাল, প্যারাসাইট অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল। এইটা আমি তোমাদের সব থেকে শর্ট করে দিলাম। আমি জানি না তোমরা শর্টিংটা বুঝতে পারলে কিনা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। বেশ বেশ, চলো। আর একটা মনে রাখবে, স্ট্যাফাইলোকক্কাস অরিস মেইনলি তৈরি করে নোজোক্রোমিয়াল নিউমোনিয়া। এবার যদি আসি গ্যাস্ট্রোএন্টারাইটিস, যেটা এখন পৃথিবীর সবার আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে, কিছু হোক না গ্যাস্ট্রাইটিস তার আছে। তো তার কি কি সিমটম হবে? ভমিটিং, ডায়রিয়া, ডিসেন্ট্রি। খুব ভালো কথা, মানে খুব ভালো কথা না, মানে ঠিক আছে। ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস হলে ব্যাকটেরিয়াল ফুড পয়জনিং এর জন্য টক্সিন থাকে। টক্সিন দু ধরনের, একটা হচ্ছে প্রিফর্মড, একটা হচ্ছে পোস্ট ফর্মড। প্রিফর্মড মানে যে রান্না করা খাবারটা তুমি খাচ্ছ তাতেই তোমার টক্সিনটা আছে, তাতেই তোমার টক্সিনটা আছে, তাহলে সেটা ইনকিউবেশন পিরিয়ড 6 ঘন্টার আগে হবে। বেশ, সেগুলো রান্না করাতেও নষ্ট হয়নি, তাহলে সেগুলো হিট স্টেবল টক্সিন হবে, তাই তো? বেশ, এরকম একমাত্র তিনটেই আছে। কে কে? স্ট্যাফাইলোকক্কাস অরিস, ব্যাসিলাস সিরিস বা সিরাস, আর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ঠিক আছে? স্ট্যাফাইলোকক্কাস অরিসের মধ্যে আছে এন্টেরোটক্সিন, সিরিজের মধ্যে আছে এমেটিক টক্সিন, আর ক্লস্ট্রিডিয়াম আছে সিটোটক্সিন। ঠিক আছে? অরিস কোথায় পাওয়া যায়? মিল্ক অ্যান্ড মিল্ক রিলেটেড প্রোডাক্টস। সিরিজ পাওয়া যায় ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কেন্ড মিট বা ভেজিটেবল পাওয়া যায় ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ঠিক আছে? আর যদি বলি আমি হিট লেবাইল টক্সিন, তাহলে আবার ব্যাসিলাস সিরিজের নাম আসে ডায়রিয়া টক্সিন,
তাহলে ব্যাসিলাস সিরিজের দু ধরনের টক্সিন আছে, একটা হচ্ছে এমেটিক টক্সিন। এমেসিস মানে কি? অ্যান্টি এমেটিক ড্রাগ, মানে এটা কি বলতো? বমি। বমি বন্ধ। বমি, একদম। তাহলে এমেসিস মানে হচ্ছে বমি, ডায়রিয়া মানে হচ্ছে ডায়রিয়া, মানে ডায়রিয়া এটা কেমন হলো, ডায়রিয়া মানে হচ্ছে পটি। হ্যাঁ, তাহলে যদি ব্যাসিলাস সিরিজ এমেসিস করায় তাহলে এমেটিক টক্সিন দিয়ে, তাহলে ফ্রাইড রাইস খাওয়ার জন্য হয়েছে। আর কেন্ড ভেজিটেবল খাওয়ার পরে যদি 8 ঘন্টা পরে হয় তাহলে সেটা হচ্ছে ব্যাসিলাস সিরিজের ডায়রিয়াল টক্সিনের জন্য। পারফিনজেসের আলফা টক্সিন, সেটাও কেন্ড ভেজিটেবল বা মিটসে দেখতে পাওয়া যায়। বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার বাবা সবার? হুম। সত্যি তো? বেশ, হুম। খুব ভালো। এবার আসছি ইউরেথ্রাইটিস। আমি সোজা একদম তোমাদের কোশ্চেনের না, মানে সিস্টেম ওয়াইজ যে যে ডিজিজগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই সিস্টেমের ওই ডিজিজগুলো ধরে ধরে বলে যাচ্ছে, ঠিক আছে? ইউরেথ্রাইটিস মানে হচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ। ইউরেথ্রাল ডিসচার্জ সাধারণত এসটিআই তে দেখতে পাওয়া যায়। এবার একটা হয় গনোকক্কাল ইউরেথ্রাইটিস, এটা হচ্ছে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। আবার আমি যদি জিজ্ঞেস করি কোন কোন ব্যাকটেরিয়া নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করায়? ওই তো ক্লামাইডিয়া, ট্র্যাকোমাটিস কি এটা? Chlamydia, trachomatis. ক্লামাইডিয়া ধরে নিলাম। আর দুটো দুটো প্লাজমা আছে, একটা মাইকোপ্লাজমা, একটা ইউরোপ্লাজমা। Mycoplasma. তাহলে তিনজন করায়, ক্লামাইডিয়া, মাইক্রোপ্লাজমা, ইউরোপ্লাজমা, ঠিক আছে? এই তিনটে ব্যাকটেরিয়া আমাদের নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করায়। বাকি সমস্ত ভাইরাল, ফাঙ্গাল, প্যারাসাইট কি করায়? নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। তাহলে গনোকক্কাল ইউরেথ্রাইটিস কে করায়? গনোকক্কাস। ক্লিয়ার? বোঝা গেছে? মাথায় ঢুকেছে? বেশ। এবার আসছি জেনেটিলিয়া আলসারেটিভ ডিজিজ। প্রচন্ড পরিমাণে একটি শক্ত জায়গা, যেটা তোমাদের আমি এখন পড়াবো না, জাস্ট আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেরা পড়ে নিও, কারণ আমি এটা পড়িনি। আমি কোনটা পড়েছিলাম আমি তোমাদের সেইখানটা পড়াচ্ছি, ঠিক আছে? আমি একটু অন্যভাবে পড়েছি তো, তোমাদের পরীক্ষা হলে এইভাবে লিখতে হবে। আমি কিভাবে পড়েছি তোমাদের সেইটা একটু বোঝাচ্ছি। হ্যাঁ সত্যি বাবু শুভদীপ, আমি এখনো ফার্মাকোলজির অ্যান্টিমাইক্রোবিয়াল চ্যাপ্টারটা ভালো করে পড়ে উঠতে পারিনি। কি একটা বাজে চ্যাপ্টার বাবু রে। আচ্ছা ঠিক আছে, ফালতু মানে বলে লাভ নেই, কিছু করার নেই। ফার্মাকোলজির বই লিখেছি, এখন এইসব শুনলে লোকে মারবে আমায়, ঠিক আছে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। জাস্ট গিভ মি সাম টাইম, আমি একটু মনে করতে দাও, কারণ আমার মাথাতে এখন মাইক্রোলজি চলছিল, সেটাকে স্টপ করে ডার্মাটোলজি সুইচ অন করতে হবে। হ্যাঁ, কি যেন বলাচ্ছিলাম তোমাকে, আমি তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে এসটিডি। আচ্ছা বেশ, এসটিডি কেউ খাতায় লিখতে পারো। এসটিডি, এসটিডি থেকে দুটো না, নিচের দিকে একটা অ্যারো দাও, সেটা হচ্ছে আলসার, ঠিক আছে? আলসার থেকে দুপাশে দুটো অ্যারো দাও, একটা হচ্ছে পেনলেস আর একটা হচ্ছে পেনফুল। ক্লিয়ার? পেনফুল মানে কোনটা পেনফুল? আলসারটা পেনফুল, বোঝা গেছে? মানে এটা না বোঝার কি আছে? পেনফুল আলসারের মধ্যে যে ইনগুইনাল লিম্ফ নোড আছে সেটাও হচ্ছে পেনফুল, বোঝা গেছে? দাঁড়া এরপরে ধরবো, যদি কেউ না বলেছি তাহলে সেটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে এইচএসবি বা ক্যাঙ্ক্রয়েড, ঠিক আছে? পেনলেস, আলসারটা পেনলেস, যে ইনগুইনাল লিম্ফ নোড আছে সেটাও পেনলেস। সিফিলিস বা ডোনোভ্যানোসিস। ডোনোভ্যানোসিসে মনে রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, যে লিম্ফ নোড সেটা ইনভলভমেন্ট হয় না, ঠিক আছে? আর আলসারটা পেনলেস, কিন্তু ওরে বাবা বিশাল ইম্পর্টেন্ট কথা, ইনগুইনাল যে লিম্ফ নোড সেইটা পেনফুল, তাহলে সেটা হচ্ছে এলজেবি। কেউ ফুল ফর্ম জানো? লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। Lymphogranuloма venereum. এই যেটা বললো
সবাই শুনে নিয়েছো, ওইটাই লিম্ফো গ্যানোমা ভ্যানাডাম। এখানে আমাদের মেইনলি কি দেখতে পাওয়া যায়, বাইল্যাটারাল বিউবো। এইটুকু মুখস্থ করে নাও, এইটুকু মুখস্থ করা সোজা তো? দাদা নামটা কি বললো ব্যাকটেরিয়া? লিম্ফো গ্যানুলোসাম ভ্যানাডাম। আচ্ছা, দাদা ওই ইনগুইনাল পেনফুলের পাশে কি লিখেছো? পেনফুলের ওইখানে HYS H পেনফুলের। পেইনফুল। এইচএসভি হ্যাঁ এটা কি? HS কি ভাইরাস হতে পারে? হিউম্যান সিমপ্লেক্স ভাইরাস। HV এইটুকু মুখস্থ করা সম্ভব তো তোমাদের জন্য? বেশ, দেখো এখানে ওটাই লেখা আছে। এলজেভি কে করে বললো? ক্লামাইডিয়া ট্রাকোমানিস এলজেভি। ওকে, পেনলেস হবে আমরা জানি তো, বিবো দেখতে পাওয়া যাবে জানি তো, আলসারে কোনো রকম রক্ত বেরোবে না জানি তো, পেনলেস আলসার। তাহলে মুখস্থ হয়ে গেছে তো অলরেডি। বেশ, সিফিলিস ট্যাপোনেমা প্যালিডাম জানি তো, আলসারটা পেনলেস হবে না পেনফুল হবে? পেনলেস। পেনলেস। পেনলেস হবে লিংনোড সব লিগনেস। ওকে, ক্যাঙ্ক্রয়েড হিমোফিলিয়াস ডুক্রেই সফট আলসার রক্ত বেরোবে কারণ পেনফুল তো জানো তো, পেনফুল। বেশ, লিমনোড পেনফুল। পেনফুল। তাহলে মুখস্থ হয়ে গেল তো? তাহলে এইটা মুখস্থ করার থেকে ওইটা বেশি সহজ ছিল না মাথায় ঢুকে নেওয়ার জন্য, তাই জন্য তোমাকে ওইটা পড়িয়ে দিলাম। বা ওটা ডার্মার জন্য, মানে আমি যখন ডার্মা পড়াই, আমি ডার্মা আধ ঘন্টায় পড়াই, তো ওইটা তোমার ডার্মার জন্য। ওকে, তো এবার আমরা আসছি ভ্যাজাইনাইটিস। মানে ভ্যাজাইনাইটিস এটা কি ধরনের কথা? হ্যাঁ, ভ্যাজাইনাইটিস, ভ্যাজাইনাল ডিসচার্জ বা ভ্যাজাইনাল ইনফেকশন। সাধারণ জানতে হবে ভ্যাজাইনাল যে ডিসচার্জ তার কালার হচ্ছে হোয়াইট। কত কোন সময় বেরোয়? মেইনলি 15th ডে অফ দ্য সাইকেল ভ্যাজাইনাল ডিসচার্জ হয়। ইট ইজ ফিজিওলজিক্যাল। যদি এবার প্যাথোলজিক্যালি আসি, তাহলে কি 3 ধরনের ইনফেকশন হতে পারে। ঠিক আছে, এই যে এত বড় জিনিস লেখা আছে, এই লেখাতে যাওয়ার আগে একটু আমার কথা শুনে নাও সবাই। ভ্যাজাইনাল ইচিং, ভ্যাজাইনাল ডিসচার্জ, কালার অ্যান্ড স্মেল, এই তিনটে জিনিস দেখে ভ্যাজাইনাইটিসে কি ডিসঅর্ডার হয়েছে ধরা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। ভ্যাজাইনাল ইচিং নেই, কালার হচ্ছে হোয়াইট, স্মেল হচ্ছে ফিশি। কি হয়েছে তাহলে? আচ্ছা, সেকেন্ড, ইচিং আছে অল্প, এইখানে ডিসচার্জটা হচ্ছে গ্রিন কালারের এবং ফিশি। প্রচন্ড ইচিং আছে, কালার হচ্ছে কার্ডি, কার্ডি মানে হচ্ছে দুধের মতো, মানে দুধ না, কার্ডি মানে কি, দইয়ের মতো, এন্ড নো স্মেল। এটা কি, এটা কি, আর এটা কি? একদম মনে রাখবে, যখন ইচিং নেই তাহলে সেটা ব্যাকটেরিয়া, প্রচন্ড ইচিং মানে সেটা ফাঙ্গাস। খালি একটা কথা আমি ধরে ফেলবো, একটা কথাই ধরে ফেলবো আমি, ইচিং নেই ব্যাকটেরিয়া, ইচিং আছে ফাঙ্গাস, গল্প শেষ হয়ে গেল। তাহলে মাঝখানে যে গ্রিন কালারের একজন ঘোরাফেরা করছে, তাহলে সেটা কে? প্যারাসাইট। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো, যে ব্যাকটেরিয়া ডিসচার্জ করায়, এই যে আমাদের পেটের যন্ত্রণা হলে যদি পেট থেকে ডিসচার্জ হয়, তাকে তো ডায়রিয়া বলবো রে বাবা। ডায়রিয়াতে মোস্ট কমনলি ইউজ ড্রাগের নাম কি? বাড়িতে কারোর পেটে যন্ত্রণা ডায়রিয়া হলে কোন ওষুধটা খায়, নিয়ে টুক করে খেয়ে নিল? মেট্রোজেল দিয়ে দাও। তাহলে মেট্রোনিডাজল ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর দ্য ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস। এই তুমি কি প্রিন্ট আউট বার করছো? প্রিন্ট আউট কাজ হচ্ছে মনে হলো। আর ইন কেস অফ প্যারাসাইট অলসো metronidazole, but in case of fungus that is the fluconazole.
জোন। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখানে বড় করে লিখেছি, যার যার পড়তে ইচ্ছা করবে বড় লেখা সে ওখানে দেখতে পারো, যার ছোট লেখা পড়তে ইচ্ছা করবে সেইটা পড়তে পারো। ঠিক আছে, দুটোই লিখে দিলাম। ঠিক আছে, কিছু জুনোটেটিক ইনফেকশন আছে, লাইক লেপ্টোস্পাইরোসিস, র্যাট ইউরিন খেলে হয়। যদি তোমার ইচ্ছা করে র্যাট ইউরিন একদিন খেয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ব্রুসেলোসিস হয় যদি তোমাদের ক্যাটেল থেকে হয়, আর গ্র্যানুলাস ডিজিজ হয় যদি হর্স থেকে হয়। ঠিক আছে, ভেক্টর ট্রান্সমিটেড ডিজিজ, এই যে টিক এবং ফ্লাই, এই যে লাউস, এগুলো মুখস্থ করতে প্রচুর কষ্ট হয় বাবু, আমি বুঝি কষ্টটা। তার জন্য আমি একটা আলাদা 5 মিনিটের ভিডিও দিয়ে দেবো, সেইটা দেখবে, কমপ্লিট হয়ে যাবে। নাথিং, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। অ্যাসিড ফাস্ট নিশ্চয়ই তোমরা পড়েছো আগেও, তাই এখানে অ্যাসিড দাদা স্ক্র্যাপ টাইফাসটা কি করে মুখস্থ করবো? আমি করে দেবো, আমি করবো ইন অ্যানাদার ক্লাস, 5 মিনিটস ক্লাস। টাইফয়েড ফিভার আমি এখানে দিয়ে দিয়েছি। অ্যান্ড টক্সিনের যদি মেকানিজম অ্যাকশন তোমাদের বাই চান্স জিজ্ঞাসা করে কোন টক্সিন কিভাবে মেকানিজম অ্যাকশনে কাজ করে, আমি সেটাও এখানে লিখে দিয়েছি। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইন দ্য পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং। In the next class we will discuss about the mycology and the virology and the parasitology, যেখানে আমি ছবি টবি সব দিয়েছি, but 20 slides in today's class, 20 slides in next class, so only 1 hour I can, মানে আমি তোমাদের মাথাটা অনেকটা নষ্ট করলাম,